শরীরের ভিতরেই যখন শরীরের শত্রু, কথাটা শুনতে খুব অবাক লাগছে। আমরা সকলে ইমিউন সিস্টেম এই ব্যাপারটার সঙ্গে জানি, রোগ প্রতিরোধ ক্ষমতা, কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতাই যখন শরীরের জন্য কাল হয়ে দাঁড়ায়, শরীরকে বিনষ্ট করতে শুরু করে ভিতর ভিতর, আমরা জানতেও পারি না এই ক্রিয়াকলাপটা কখন শুরু হলো, এবং ঠিক সময় এই বিষয়টা না ধরতে পারলে ঘটনাটা খুব খারাপ দিকে গড়াতে পারে, মৃত্যুও হতে পারে, এবং সেটা যে কোনো বয়সে। আমরা আজকে আলোচনা করব অটো ইমিউন ডিসঅর্ডার নিয়ে। অটো ইমিউন ডিসঅর্ডার নিয়ে আজকাল আমরা অনেক লেখাপত্র পড়ি, অনেক রিসার্চ আর্টিকেল বেরোচ্ছে, কিন্তু বিষয়টা আমাদের কাছে খুব তো পরিষ্কার নয়। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন বিশিষ্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়। উনি ইমিউনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট। নমস্কার স্যার। নমস্কার। প্রথমেই জানতে চাইব অটো ইমিউন ডিসঅর্ডার বিষয়টা কি, সেটা একদম সাধারণ দর্শকদের জন্য যদি একটু বলেন। ঠিক, তো প্রথম যেটা বুঝতে হবে যে ইমিউন সিস্টেমটা কি এবং সেটা কিভাবে কাজ করে। আমাদের বডিতে যে ইমিউন সিস্টেমটা আছে সেটা একদম একটা দেশের যদি মিলিটারি সিস্টেম বলো ঠিক সেরকম কাজ করে। কখন হয় জিনিসটা, যে মিলিটারি এদের ট্রেনিং তো হয়, একটা ট্রেনিং হয়ে তারপর তাদের ধরো বর্ডারে তাদের পোস্টিং হয়েছে, তারা কনস্ট্যান্টলি দেখছে যে বর্ডার দিকে যাতায়াত করছে সেটা দেশের জন্য ক্ষতিকারক না ক্ষতিকারক, তার উপর বেস করে তাকে অ্যানালিসিস করে সেই লোকটাকে ঢুকতে দেবে না বা কি তার ট্রিটমেন্ট করবে সেটা ডিপেন্ড করছে। সেরকমই একটা মানুষ যখন মায়ের পেটে থাকে, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন তার এই ইমিউন সিস্টেমের সেলগুলোর, এটা তো আমরা আলাদা করে, যেমন আমরা হার্ট, লাং, কিডনি আলাদা আলাদা দেখতে পাই, ইমিউন সিস্টেমের সেলগুলো কিন্তু আলাদাভাবে দেখতে পাওয়া যায় না। এটা তোমার ব্লাডের মধ্যে কনস্ট্যান্টলি ঘুরছে, পুরো বডিতে ঘুরছে। তো এই সেলগুলো ট্রেনিং হয় যখন একটা বাচ্চা মায়ের পেটে থাকে, এবং তাকে শেখানো হয় যে এই সিগন্যালগুলো দেখলে তুমি বুঝবে যে এটা বডির নিজস্ব জিনিস, আর এগুলো না থাকলে বুঝবে এটা বাইরের জিনিস। যা কিছু ফরেন সেটা তোমাকে নষ্ট করে দিতে হবে, না হলে সেটা বডির ক্ষতি করবে। এই সিম্পল ট্রেনিংটা নিয়ে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়। এরপরে যখন একটা বাচ্চার জন্ম হলো, সে বাইরের বিভিন্ন ধরো জীবাণুতে এক্সপোজ হলো, সেটা বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, সেটা যখন বডিকে অ্যাটাক করতে আসছে, সেগুলো সে চিনে নিচ্ছে যে না, এটা আমার বডির জিনিস নয়, একে তাহলে অ্যাটাক করতে হবে, একে নষ্ট করে দিতে হবে, একে নষ্ট না করলে বডির ক্ষতি। এইবারে এই প্রসেসটা কিন্তু টোটালি সিগন্যাল ডিপেন্ডেন্ট, মানে সেলের উপর, কোষের মধ্যে যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো দেখে ও চিনবে যে এই সেলটা আমার বডির নিজস্ব নাকি বাইরের। এই সিগন্যাল তৈরির প্রসেসটাতে যদি কোথাও সমস্যা হয়, তাহলে বডি নিজের সেলকে অ্যাটাক করতে শুরু করবে, কারণ ওর আর কিছু চেনে না, কিন্তু ও চেনে সিগন্যালটা। তো সিগন্যাল যখনই পাবে না, সেই যদি সেরকম যদি সেল তোমার, মানে সেরকম কোষ যদি বডির যে কোনো জায়গায় তৈরি হয়, ধরো সেটা বডির যে কোনো জায়গায় তৈরি হতে পারে, একটা জয়েন্টে হতে পারে, লাংসে হতে পারে, হার্টে হতে পারে, কিডনিতে হতে পারে, সেই রকম জিনিস তৈরি হলে তখন বডি তাকে অ্যাটাক করতে শুরু করবে, এবং তখনই এই অটো ইমিউন ডিজিজের উৎপত্তি হবে। এবং এটা যেহেতু কোনো অর্গান লিমিটেশন নেই, কারণ হয়তো ব্লাডের মধ্যে পুরো সব জায়গাতে ঘুরছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘুরছে, সেই জন্য এটা মানে একটা সাধারণ চুল পড়া এই সিমটম নিয়েও আসতে পারে, একটা পায়ের নখ খারাপ হয়ে যাচ্ছে সেই সিমটম নিয়েও আসতে পারে। তো সিমটমের কোনো লিমিটেশন নেই। এই যখন নিজেকে অ্যাটাক করতে থাকছে কনস্ট্যান্টলি, তার সিভিরিটির উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের অসুখের উৎপত্তি হচ্ছে। মানে শরীরের ইমিউন সিস্টেম যখন শত্রু চিনতে ভুল করে হয়তো শরীরের যেগুলো ঠিকঠাক কোষ সেগুলোকে ধ্বংস করছে, এবং শরীরের মাল্টি অর্গানটা তারা আস্তে আস্তে অ্যাফেক্ট করতে শুরু করছে। তারা হয়তো অ্যাবসলিউটলি একদম ঠিক কোষ নয়, একদম নর্মাল কোষ হলে তাকে অ্যাটাক করতো না সেই অর্থে। সেখানে কোথাও ধরো মানে কোষ তো ওরকমভাবে তৈরি হয়, ধরো জিন থেকে প্রোটিন বেরোচ্ছে, প্রোটিনগুলো ফোল্ড হয়ে একটা কোষ তৈরি হচ্ছে। তো এই প্রসেসগুলোর মধ্যে কোথাও যদি কোনো রকম একটা ত্রুটি বিচ্যুতি ঘটছে, সামান্যতম ত্রুটি বিচ্যুতি ঘটলেও সেটাকেও ফরেন বলে মনে করছে, এবং সেখানে অ্যাটাক করছে এবং সেই জায়গাটাকে ড্যামেজ করে দিচ্ছে। মানে এই যে শরীরে কোনো অনুপ্রবেশকারীকে আমরা বরদাস্ত করব না, তো সেই অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানো করতে গিয়ে অনেক সময় মানে দেশের মানুষের ক্ষতি করে ফেলছে আর কি। হ্যাঁ, অনেকটা সেরকম। যদি সেখানে যদি ওরকম অ্যাবনর্মাল কোনো সিগন্যাল থাকে যে যেখানে চিনতে ভুল করছে, সেই চিনতে ভুল করলে সেটাকে একটা অটোইমিউন ডিজিজ। আচ্ছা, তাহলে এই অটোইমিউন ডিজিজের শুরুটা কোথায় হয়? মানে আপনি যেহেতু বললেন এর সিমটমের কোনো আদি অন্ত নেই, মানে যে কোনোভাবেই এটা
দেখা দিতে পারে শরীরের মধ্যে, তাহলে মানুষ কি করে বুঝবে যে এটা এই চোখ জ্বালাটা আমার চোখের অসুখ নয়, এটা অটোইমিউন ডিসঅর্ডার, বা এই হাঁচিটা আমার অটোইমিউন ডিসঅর্ডার থেকে আসে, বা এই জয়েন্টে ব্যথাটা ব্যথা নয়, এমনি সাধারণ ব্যথা নয়, কি করে বুঝবে? এইটা মানে খুব মানে সাধারণ মানুষের পক্ষে অ্যাসেস করা খুব ডিফিকাল্ট যে কোনো ঘটনায় সেটা অটোইমিউন ডিজিজ থেকে হচ্ছে কিনা। তবে আমরা সাধারণভাবে 2-3টে জিনিস বলে থাকি যে ধরো একটা মানুষের একই সিমটম বারবার হচ্ছে, তো ধরো জয়েন্টে ব্যথা হচ্ছে, সেটা দীর্ঘদিন ধরে হচ্ছে, আজকে এই জয়েন্টে হলো, কালকে ওই জয়েন্টে হলো, বা জয়েন্টের ব্যথাগুলো থেকে যাচ্ছে। এই একই সিমটম যদি রিপিটেটিভলি হচ্ছে এবং সেটার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তাহলে সেখানে একটা অটোইমিউন ডিজিজের কথা চিন্তা ভাবনা করা। সেকেন্ড যেটা বলা হয় যে একসাথে যদি অনেকগুলো অর্গানের সিমটম দিচ্ছে, তো সাধারণভাবে বলা হয় একটা মানুষের একসাথে কিন্তু 4-5টা অসুখ হওয়ার কথা নয়। তো একই মানুষের চোখ লাল হচ্ছে, স্কিনে কোনো র্যাশ বেরিয়েছে, জয়েন্টে একটা ব্যথা আছে, বা কোমরে ব্যথা আছে, বা স্টুলের সাথে ব্লাড যাচ্ছে, এইগুলো কোথাও না কোথাও ডিপ ডাউন তারা কানেক্টেড, এবং একই অটোইমিউন অসুখের বিভিন্ন এক্সপ্রেশন হিসেবে তার চোখটাও লাল হচ্ছে, কোমরেও ব্যথা হচ্ছে, স্টুলের সাথে ব্লাডও যাচ্ছে, স্কিনের মধ্যে র্যাশও হচ্ছে। তো এইগুলো কোথাও না কোথাও কানেক্টেড। যদি এইরকম একসাথে অনেকগুলো অর্গানের সিমটম দিচ্ছে, তাহলেও আবার অটোইমিউন ডিজিজের কথা, কারণ ওইটাই একমাত্র বিভিন্ন অর্গান কানেক্ট করছে। ইমিউন সিস্টেমটা যেহেতু ব্লাডের মধ্যে ঘুরছে, ও একটা অর্গানের সাথে একটা অর্গানের সিগন্যালগুলো নিয়ে যেতে পারবে। তাহলে মাল্টিপল অর্গান যদি একসাথে এফেক্ট হচ্ছে, সেইখানে একটা অটোইমিউন ডিজিজের কথা চিন্তা ভাবনা করা। যদি কোনো সিমটম রিপিটেটিভ হচ্ছে, ধরো জয়েন্টে ব্যথা একটা বললে, একটা ধরো চোখ লালটা একটা বারবার চোখ লাল হচ্ছে, কিছুদিন থাকছে সেরে যাচ্ছে, বা একটা শুকনো কাশি হচ্ছে, সেই শুকনো কাশিটা দীর্ঘদিন চলছে এবং সেটা কোনোভাবেই সারছে না, কখনো ইনহেলার নিচ্ছে, কখনো ট্যাবলেট খাচ্ছে, কখনো সিরাপ খাচ্ছে, কিন্তু সেই কাশিটা কমছে না, সেটা একটা অটোইমিউন ডিজিজ সিমটম হতে পারে। তো এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করা। আর যদি কারোর ফ্যামিলিতে অটোইমিউন ডিজিজের কোনো হিস্ট্রি থাকে, তাহলে তাদের আর একটু সচেতন হওয়ার জরুরি। তো এবার আপনি যেটা বলছেন যে অনেক সময় হয় যে আমার চোখটা চুলকালো, 2বার সেরে গেল, আমি যখন দেখছি যে সেরে তো যাচ্ছে, খুব বেশি তো কিছু হচ্ছে না, একবার হাঁটুর ব্যথা কমে গেল, চোখ জ্বালা করছে, 2বার সেরে গেল, তো এটা কি আমরা খুব সিরিয়াসলি দেখবো, বা এটা সাধারণ মানুষ কি আদৌ সিরিয়াসলি দেখে? আর না দেখলে কোন পর্যায়ে পৌঁছতে পারে, ক্ষতিটা কোথায় হচ্ছে? ঠিক, মানে অল ডিপেন্ডস যে তোমার ধরো কোন অর্গানটা ধরেছে। মানে চোখটা ডেফিনেটলি, চোখের এই যে চুলকানোর টার্মটা তুমি বারবার বলছো, চুলকানোর ঘটনাটা অনেক সময় হয়, চোখের একটা ড্রাইনেস হয়। অনেকেই জানো যে আমার তো ড্রাই আই আছে, আমি তো 2বার ড্রপ লাগাই, পকেটে একটা ড্রপ নিয়ে ঘুরে বেড়াইছি। সো এই ড্রাই আইটাও একটা অটোইমিউন ডিজিজের সিমটম হতে পারে। যদি মানে সেটা ইন ট্রু সেন্স ড্রাই আই হয়ে থাকে, তাহলে তাকে দেখতে হবে ড্রাই আইয়ের সাথে আর কোনো সিমটম, তার মুখটাও শুকিয়ে যাচ্ছে কিনা, মানে শুকনো খাবার খেতে তার অসুবিধা হচ্ছে কিনা, সঙ্গে গা হাত পায়ে কোনো র্যাশ আছে কিনা, জয়েন্টে কোনো পেন আছে কিনা, বা শুকনো কাশি আছে কিনা। জোগ্রেন সিনড্রোম বলে একটা অসুখ হয়, যেখানে এরকম বডির গ্ল্যান্ডগুলো মেনলি এফেক্ট করে, যার জন্য মুখের গ্ল্যান্ড শুকিয়ে যায়, চোখের গ্ল্যান্ড শুকিয়ে যায়, তাদের স্কিন ড্রাই হয়, ভীষণ কনস্টিপেশন হওয়ার টেন্ডেন্সি থাকে। মহিলাদের হলে তার বারবার ইউরিনে ইনফেকশন হয়, যেহেতু ভ্যাজানাল গ্ল্যান্ডগুলো এফেক্ট করে, সেখানে সিক্রেশন কমে গেলে বারবার ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে। তো ওই জাস্ট চোখ ড্রাই হওয়ার কিন্তু হাজার একটা কারণ আছে। কিন্তু মানে যখন মানে আমরা বলি যে তুমি ধরো চোখের সিমটমটা তোমার হচ্ছে, বারবার হচ্ছে, তুমি তো চোখের ডাক্তারবাবুকে একবার দেখাতে গেছো, তার কাছে একবার তুমি তোমার তরফ থেকে জেনে নিতে পারো যে এই অসুখ মানে এই সিমটমটা কি অটোইমিউন ডিজিজের কোনো লক্ষণ হতে পারে। সে তোমাকে অনেক বেটার গাইড করতে পারবে, কারণ ড্রাই আইয়েরও বিভিন্ন প্রকারভেদ আছে, বা হাঁটু ব্যথারও মানে জয়েন্টে ব্যথারও প্রকারভেদ আছে। তাও যদি বলো জয়েন্টের ব্যথার পার্টটা, সেটা অনেকটা মানুষ বুঝতে পারতে পারে, কারণ এই দুটোর ব্যথার নেচার একদম আলাদা। মানে জয়েন্টে ব্যথা আমরা গ্রসলি 3 ভাগে ভাগ করতে পারি, মানে কারণ হিসাবে। একটা ব্যথা হচ্ছে তোমার এই অটোইমিউন ডিজিজগুলোর জন্য ব্যথা, একটা ব্যথা তোমার বয়সজনিত ক্ষয়জনিত, যেটা এখনও অনেক মানুষের মনে ধারণা যে হাঁটু ব্যথা মানে জয়েন্টে ব্যথা মানে বয়সকালের অসুখ। আর তৃতীয় একটা ব্যথা হয় যেটা মেটাবলিক কারণ বলা হয়, মানে ইউরিক অ্যাসিডের জন্য ব্যথা, যেটা একটা বিশাল বড় মিথের জায়গা। প্রচুর মিসকনসেপশন অসুখটাকে নিয়ে। প্রচুর মানুষ আছে যারা অহেতুক ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে যাচ্ছেন, মানে কিছু হলেই তারা একবার জিজ্ঞেস করেন আমার ইউরিক অ্যাসিডটা একবার টেস্ট করে নেবো। তো এই 3টে মূলত কারণেই জয়েন্টে ব্যথা হয়। অটোইমিউন অসুখের যে ব্যথাগুলো, সেই ব্যথাগুলো তোমার
বলা হয় যে রেস্ট করলে বাড়বে, মানে যে ব্যথা তোমার রেস্ট করলে বাড়ছে, সকালে ঘুম থেকে ওঠার সময় সে হাত মুট করতে পারছে না, বা যার কোমরে ব্যথা সে কোমরটা এত স্টিফ হয়ে থাকছে যে সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে কোমরটা একদম স্টিফ হয়ে আছে, নড়াচড়া করতে পারছে না, এবং অ্যাক্টিভিটি করার সাথে সাথে যার সেটার ইমপ্রুভমেন্ট হচ্ছে, একটু হাতটা নাড়াচাড়া করলো, হাতটা একটু ফ্রি হলো, একটু কোমরটা একটু হাঁটাচলা করলো, মুভ করলো। অনেকে এরকম মানে সবাই তো কোরিলেট করার চেষ্টা করে, বলে আমার না বাথরুম যাওয়ার পর ব্যথাটা চলে যায়, মানে ইটস নট নাথিং টু ডু উইথ বাথরুম যাওয়া, ওই যে ওই সময়টুকু মুভমেন্ট করলো, ওই যাতায়াত করলো, ওই মুভমেন্টটার জন্য আস্তে আস্তে তার পেনটা কমতে থাকলো। তো যে কোনো ব্যথা যদি সেই ব্যথা তোমাকে সকালে ঘুম থেকে ওঠার সময় আদার ওয়ে যদি রেস্ট করার পর বাড়ছে, তাহলে সেটা বুঝতে হবে অটোইমিউন ডিজিজের জন্য। যে ব্যথা তোমার হাঁটাচলা করলে, সিঁড়ি ভাঙলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বাড়ছে, সে ব্যথা তোমাকে বুঝতে হবে সেটা ক্ষয়জনিত ব্যথা, যেটাকে অস্টিওআর্থ্রাইটিস, মানে যেটা মেনলি হাঁটু, এবং মানে মিলিয়নস অফ মানুষ আজকে ভুগছেন এই হাঁটু ব্যথা নিয়ে। তো সেইটা তোমার ক্ষয়জনিত ব্যথা, সেইটা কাজ করলে মানে অ্যাক্টিভিটি করলে বাড়বে, ওই অসুখগুলো অ্যাক্টিভিটি করলে কমবে, এটা অ্যাক্টিভিটি করলে বাড়বে। ইউরিক অ্যাসিডের ব্যথাটা একদম অন্য ধরনের, মানে এটা যেমন অনেকগুলো জয়েন্ট এফেক্ট করার টেন্ডেন্সি থাকে, ইউরিক অ্যাসিড তো এক ধরনের ক্রিস্টাল, সেটা যে জয়েন্টে যখন ডিপোজিট হয় তখন সেই জয়েন্টটাতে ইনফ্লামেশন হয়। তো ইউরিক অ্যাসিডের ব্যথা সাধারণভাবে এরকম সব জয়েন্টের হাত পায়ে ব্যথা এরকমটা হয় না, সাধারণভাবে একটা জয়েন্টে হয়। হঠাৎ করে একটা জয়েন্ট ভীষণ ফুলে গেল, ভীষণ ব্যথা, এবং এটা অল অফ এ সাডেন হয়। ধর রাত্রেবেলা একটা মানুষ ঘুমোতে গেল ভালো, সকালে ঘুম থেকে উঠতে যাচ্ছে বা ভোর রাতে তার ঘুম ভেঙে গেল, যে পাটা নাড়াতে পারছে না, এত ব্যথা। সাধারণভাবে পায়ের বুড়ো আঙুলের জয়েন্টটা ভীষণভাবে এফেক্টেড হয়। তো এই জায়গাটা এই ধরনের যদি টিপিক্যাল পেন থাকে, তাহলে সেটা ইউরিক অ্যাসিড রিলেটেড ব্যথা হবে। এবং আরেকটা যেটা ইউরিক অ্যাসিডের মিসকনসেপশন, মানে সাধারণভাবে মেনস্ট্রুয়েটিং মহিলাদের কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা হয় না, আনলেস খুব স্ট্রং জেনেটিক কানেকশন আছে। সেই জন্য জাস্ট একটা ইউরিক অ্যাসিডের রিপোর্ট একটু লেভেল বেশি, সেটার উপর ভিত্তি করে অনেকেই ওষুধ খান, সেটা নিতান্তই অমূলকারী। এবার যে কোনো অসুখেরই আমরা যদি আলটিমেট পরিণতিটা না জানি, যতক্ষণ না জানছি যে এই অসুখটা থেকে গেলে খুব খারাপ হতে পারে, ততক্ষণ পর্যন্ত সেই অসুখটাকে মানুষ সিরিয়াসলি নেয় না। তো জানতে চাইবো যে অটোইমিউন ডিসঅর্ডারকে যদি আমরা অবহেলা করি বা জিনিসটা যদি না জানি, তাহলে কি হতে পারে? এটাও তোমার ডিপেন্ড করে কোন অসুখ, মানে অটোইমিউন অসুখগুলোকে তোমার অর্গান ভিত্তিক ভাগ করা হয়। ধরো এই অসুখগুলো একটা মজার জিনিস হচ্ছে, এই কোনো অটোইমিউন অসুখেরই চিকিৎসা কিন্তু অসুখের নামের সাথে যায় না। মানে ধরো ডায়াবেটিস একটা অসুখ, থাইরয়েড একটা অসুখ, তো এরকমভাবে ডায়াবেটিসের ওষুধ আলাদা, থাইরয়েডের ওষুধ আলাদা। কিন্তু অটোইমিউন অসুখে যদি তুমি কমন 2-3টে নাম বলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন অসুখ, এসএলই একটা অটোইমিউন অসুখ। রিউমাটয়েড আর এসএলইর চিকিৎসাটা কিন্তু কখনোই অসুখের নামের উপর ডিপেন্ডেন্ট নয়, কোন অর্গানটা ধরে আছে তার উপর ডিপেন্ডেন্ট। রিউমাটয়েড সাধারণভাবে জয়েন্ট লিমিটেড অসুখ, মানে জয়েন্টের মধ্যেই সাধারণভাবে থাকে, সে জয়েন্টের সাথে কখনো কখনো লাংস ধরতে পারে বা চোখ ধরতে পারে। এসএলই সেখানে এমন একটা অসুখ যেখানে একসাথে মাল্টিপল অর্গান ধরার টেন্ডেন্সি থাকে। তো কোন অর্গানটা ধরে আছে তারপরে তার ট্রিটমেন্ট ডিপেন্ড করে। যদি একটা মানুষের এই রিউমাটয়েডের জন্য জয়েন্ট পেন হচ্ছে বা এসএলইর জন্য জয়েন্ট পেন হচ্ছে, দুটোর চিকিৎসা কিন্তু একই, কিন্তু তফাৎটা কোন জায়গায়? রিউমাটয়েডের যেহেতু ইন্টারনাল অর্গানগুলো এফেক্ট হওয়ার চান্স কম, সেগুলো আমরা রোজ রোজ চেক করে দেখছি না, বা ইন্টারনাল অর্গানটা এফেক্টেড হয়ে থাকলে যে অসুখটা জয়েন্টের জন্য ভীষণ ভালো, সেটা তোমার কিডনির জন্য ভালো নাও হতে পারে বা লাংসের জন্য ভালো নাও হতে পারে। তাহলে চিকিৎসার পদ্ধতিটা সেখানে চেঞ্জ হয়ে যাবে। সেই পদ্ধতি না ফলো করলে তুমি জয়েন্টের জন্য ওষুধটা খেয়ে যাচ্ছে, মাঝখান থেকে কিডনিটা খারাপ হয়ে গেলো। এবং এইগুলোতে যেটা হয়, একটা মানুষের মিসকনসেপশন তৈরি হয়, এবং সেটা এখনও আমাদের ভাঙতে ভীষণ কষ্ট, এই ওষুধগুলো খেয়ে গেলে কিডনিটা নষ্ট হয়ে যাবে, তাহলে ওষুধগুলো বন্ধ করে দাও। কিন্তু তার অ্যাকচুয়ালি প্রাইমারি অসুখটা অনেক বেশি হার্মফুল দেন ওষুধটা, এবং অসুখটা কন্ট্রোল না থাকলে তার লিভার, কিডনি, লাংস সবই ড্যামেজ হতে পারে। এবং এসএলই এবং ভাস্কুলাইটিস এই অসুখগুলো এতটাই সিভিয়ার, এতটাই অ্যাগ্রেসিভ, সময় মতো চিকিৎসা না হলে মৃত্যু মানে অলমোস্ট অনিবার্য। মৃত্যু অনিবার্য, এই কথাটা শুনলেই আমাদের একটা স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি হয়। বয়স আছে কোনো এর ক্ষেত্রে, মানে এই বয়সে বেশি এসএলই তোমার মানে সেই জন্য আরও আমাদের এসএলইটা নিয়ে ভীষণ কনসার্ন, কারণ এসএলই সাধারণভাবে ইয়াং ফিমেলের অসুখ, মানে এই ধরো 25 থেকে 45 এই এজটাতে এসএলই হওয়ার ম্যাক্সিমাম চান্স। তো সেই জন্য একজন ধরো এই বয়সটাতে সাধারণভাবে আমাদের ইন্ডিয়ান যা কালচার, তাতে মানে
যেহেতু মহিলাদের অনেক বেশি হয় সমস্ত অটোইমিউন অসুখে, তো একটা সেই বয়সে সে মা কিংবা একটা ফ্যামিলির দায়িত্বে আছে, সেই জায়গাটা নষ্ট হয়ে গেলে পুরো ফ্যামিলিটা পুরো নষ্ট হয়ে যায়। তো এবং লুপাস সময় মতন ডায়াগনোসিস না হলে এবং মেজর অর্গান ধরে ফেললে, সেখানে ট্রিটমেন্ট ঠিক মতন না হলে মৃত্যু কিন্তু অলমোস্ট মানে সার্টেন আর কি। লুপাসটা কি? লুপাস বা এসিলি বলে যে অসুখ, মানে দুটোই মানে একই নাম তোমার অসুখে। ভ্যাসকুলাইটিস বলে যে অসুখটা, সেটা সাধারণভাবে একটু বয়সকালে হয়, ধরো লেট 40s আর 50s এই এজে গিয়ে হয়, কিন্তু প্রচুর পেশেন্ট আমাদের এখানে আছে অ্যাওয়ারনেস বাড়ার পরে, যাদের একদম ধরো 20s 30s তাদের ভ্যাসকুলাইটিসে এফেক্টেড, এবং সেটা এমন অ্যাগ্রেসিভ এবং সেগুলোর সিমটমগুলো এমন অদ্ভুত, হঠাৎ করে কিডনি ফেল হয়ে গেলো, হঠাৎ করে লাংসের মধ্যে ব্লাড জমে গেলো, সেই সব সিমটম নিয়ে এলো। সেইগুলো সময় মতন তুমি যদি ডায়াগনোসিস করতে না পারো, কারণ তার চিকিৎসার পদ্ধতিটা একদম আলাদা, সেই স্পেসিফিক পদ্ধতি ফলো না করতে পারলে একটা মানুষের যদি লাংসে ব্লাড জমে যায়, তাহলে তার বাঁচার কোনো চান্স নেই। যদি সেই চিকিৎসাযোগ্য, এটা ভীষণভাবে অসুখগুলো চিকিৎসাযোগ্য, সেটাই আমাদের আফসোসের জায়গা, যে তুমি ওই একই অসুখকে যদি সময় মতন ধরতে পারো, একই অসুখকে, তাহলে একটা মানুষ অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করতে পারবে, এবং লাইফ এক্সপেক্টেন্সিতেও তার কোনো হ্যাম্পার হবে না যদি না কোনো মেজর অর্গান নষ্ট হয়ে যায়। তাহলে আমি একটু জানতে চাইবো, কতক্ষণ পর্যন্ত চিকিৎসাযোগ্য, মানে চিকিৎসাযোগ্য অবস্থায় ধরুন আপনাদের কাছে আসতে গেলে একটা মানুষকে কি কি বিষয়ে সচেতন হতে হবে? সিমটমগুলো নিয়ে খেয়াল রাখতে হবে, চিকিৎসাযোগ্য সবসময়। মানে এবার ধরো কারুর একটা লুপাসের জন্য কিডনিটা নষ্ট হয়ে গেলে সেটা ফেরাতে পারবো না। আমরা মানে সাধারণভাবে বোঝানোর জন্য বলি, ধরো এই অসুখগুলো ইনফ্লামেশন হয়, তো মানে আগুন লাগার মতন। তো একটা কোথাও আগুন লাগলো, সেই আগুনটা লেগে তোমার আজকে আগুন লেগে একটা জিনিস পুড়ে গেল, সেখানে জল ঢেলে তো আমার কোনো লাভ হবে না, আমাকে জলটা আগেই ঢালতে হবে যাতে পুড়িয়ে না ফেলতে পারে। তো সেই হিসাবে তোমাকে যত আর্লি তুমি অসুখটা ডায়াগনোসিস করতে পারবে, যত আর্লি তুমি ওষুধ ইনিশিয়েট করতে পারবে, তত তোমার ওষুধের পরিমাণও কম লাগবে এবং অর্গান ড্যামেজও কম হবে। সেক্ষেত্রে যত আর্লি ডিটেকশন হবে, তত লঞ্জিভিটি বেশি হবে, তত একদম নর্মাল লাইফ লিড করতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো এইটার আপনি বলছেন যে একটা ঠিক সময় এসে চিকিৎসা করালে এটা সেরে যেতে পারে। আপনি বয়সের কথাও বললেন। সেরে যাওয়া কথাটা বোধহয় অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে ঠিক আসে না। সেরে যাওয়া মানে বেঁচে থাকা, সেটা নরমাল বেঁচে থাকা না, একদম নর্মাল লাইফ লিড করা। আর 5টা মানুষ, তুমি ধরো যার প্রেশার আছে, যার সুগার আছে, যার থাইরয়েড আছে, সে তো একটা ওষুধ খাচ্ছে রোজ, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। সেই রকমই কিছু ওষুধ খেয়ে নর্মাল লাইফ লিড করতে পারে। কাদের হতে পারে, মানে কোনো পার্টিকুলার জেনেটিক কারণ বা আর এদের বেশি প্রবণতা থাকে বা এদের হয় সব, মানে ওভারঅল সমস্ত অটোইমিউন ডিজিজের কথা বলো, তাহলে ডেফিনেটলি মহিলাদের অনেক গুণ বেশি দেন পুরুষ। বারিং একটা দুটো অসুখ আছে যেগুলোতে পুরুষদের একটু সেই অটোইমিউন ডিজিজগুলো বেশি হয়। বাকি মেনলি মেজর বাল্ক অফ অটোইমিউন ডিজিজ কিন্তু মহিলাদের বেশি। এবং তার পিছনে তুমি যদি কারণ বলো, কারণ হিসাবে কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে। কারণ মহিলাদের যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, সেই এক্স ক্রোমোজোমের মধ্যে তোমার কিছু সাসেপ্টেবল জিন থাকে যারা অটোইমিউন ডিজিজের প্রোন করে। হরমোনাল ফ্যাক্টর এটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই হরমোনাল ফ্যাক্টরটা, এস্ট্রোজেন বা এই জাতীয় জিনিসগুলো তোমার অটোইমিউন ডিজিজে প্রোন করে। তো এই দুটো মেজর ফ্যাক্টর, তাছাড়াও কিছু মানে সেগুলো ভীষণ টেকনিক্যাল স্ট্রাকচারাল কথা, মানে টেকনিক্যাল কথা হয়ে যাবে, কিন্তু এই দুটো মেজর জায়গা, যে দুটোর কারণে মহিলাদের সমস্ত অটোইমিউন ডিজিজ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। তাহলে কি মহিলাদের কোনো পার্টিকুলার স্ক্রিনিং করানো জরুরি? যেমন মহিলাদের কিছু কিছু ধরুন ক্যান্সারের ক্ষেত্রে আর্লি স্ক্রিনিং করানো হয়, মানে না থাকলেও হবে কি হবে না সেটা, এরকম কি কোনো স্ক্রিনিং প্রসিডিওর কিছু? এইটা একটা সমস্যা অটোইমিউন ডিজিজের, এই জন্যই মানে জেনারেল অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি। মানে আমার ধরো আজকে তুমি বছরে একবার করে একটা HbA1c করাচ্ছে, সুগার আছে কিনা, একবার করে থাইরয়েডটা চেক করে নিচ্ছে। এই অসুখগুলো কোনোটাই রিপোর্ট ভিত্তিক অসুখ নয়। আচ্ছা, তোমার ধরো একটা টেস্টের নাম হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর, ব্লাডে দেখা যায়। একটা টেস্টের নাম হচ্ছে ANA বলে একটা টেস্ট। এইবারে এই যে টেস্টগুলো তুমি করাবে, এই টেস্ট কিন্তু নর্মাল মানুষেরও 2 থেকে 3% পজিটিভ থাকতে পারে কোনো অসুখ ছাড়া। তাহলে তুমি যদি একটা মাস এরকম স্ক্রিনিং করাও, তাহলে প্রচুর লোক একটা কনফিউশন এবং অ্যাংজাইটিতে ভুগবে, আর কিচ্ছু হবে না। অ্যান্টিবডিটা থাকলেই যে অসুখ হবে তার কোনো মানে নেই। সেই জন্য সবসময় জরুরি, এবং অ্যান্টিবডির আলাদা করে কোনো চিকিৎসা নেই, চিকিৎসা হবে অসুখটার। এবারে এমনটা হতে পারে তার আজকে অ্যান্টিবডি হয়েছে, এমন দেখা গেছে 10 বছর পরে গিয়ে তার অসুখটা ম্যানিফেস্ট হয়েছে। তো এই 10 বছর ধরে সেই মানুষটাকে ওষুধ খাইয়ে যাওয়ার কোনো মানে হয় না, যার অসুখটা ম্যানিফেস্টই করেনি। কারণ ওষুধ যেগুলো এখনো পর্যন্ত আছে তাদেরকে বলা হয়
ডিজিজ মডিফাইং অ্যান্টিরোম্যাটিক ড্রাগস, ডিমার্স বলা হয় এক কথায়। ডিজিজটাকে মডিফাই করতে গেলে তো ডিজিজটাকে আগে ম্যানিফেস্ট হতে হবে, তবে না তুমি ডিজিজটাকে মডিফাই করবে। তো সেই জন্য সিমটমগুলো সচেতন হওয়া ভীষণ জরুরি। যে কোনো সিমটম রিপিটেটিভ হচ্ছে, মাল্টিপল অর্গানে হচ্ছে, এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না, কোনো কারণ পাওয়া যাচ্ছে না কেন সেই অসুখটা হচ্ছে বা কেন জিনিসটা বারবার আসছে, সেইখানে এই সচেতনতাটা দরকার। দেন কোনো একটা র্যান্ডাম টেস্ট করা, কারণ এই টেস্টের ভিত্তিতে প্রচুর মানুষ অহেতুক ওষুধ খেয়ে যাচ্ছে। সেটা তুমি মানে খুব কমনলি মিসইউজ টেস্টের মধ্যে একটা ইউরিক অ্যাসিড, প্রচুর মানুষ আছে যারা ইউরিক অ্যাসিডের ওষুধ খাচ্ছেন, এবং এটাতে সমস্যা বেশি হয় অ্যাকচুয়ালি যাদের ইউরিক অ্যাসিডের ওষুধ লাগে তাদের সারা জীবন খেতে হয়। এবার তোমার একটা 5-এর জায়গায় 6.5 বা 7 ইউরিক অ্যাসিড হলো, তুমি বলে আমার তো ইউরিক অ্যাসিড আছে, তুমি 2 মাস ওষুধ খেলে বন্ধ করে দিলে, তারপর তুমি ঠিক ছিলে, তুমি বললে আমি তো ইউরিক অ্যাসিড বন্ধ করে দিয়েছি, তুই কেন খেয়ে যাচ্ছিস সারা জীবন? তোমার ইউরিক অ্যাসিডের দরকারই ছিল না কোনোদিন, তুমি নিজের যা করলে, যার অ্যাকচুয়ালি দরকার ছিল সেও তোমার কথা শুনে বন্ধ করে দিল, তার ঘন ঘন ওই জিনিস হতে থাকলো, তার কিডনিটা নষ্ট হয়ে গেল। এই জিনিসটা তো আমাদের অনেকেরই অজানা, অটো ইমিউন ডিসঅর্ডার, এবং ডাক্তারবাবু অনেকটা আমাদের বুঝিয়ে বলার চেষ্টা করলেন, কিন্তু একটা ভয়ের জায়গা থেকেই গেল, কারণ সিমটমটা কোথা থেকে কিভাবে কবে আত্মপ্রকাশ করবে, কোন বয়সে করবে, এই পুরো ব্যাপারটাই কিন্তু ধাঁধা। তো অনেকটাই আমাদের সচেতন হতে হবে। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটা বার্তা দেন সচেতনতার জন্য। ঠিক, মানে অটোইমিউন অসুখগুলো তুমি যেটা বললে, মানে ভয়ের জায়গাটা একদমই নেই। মানে আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে কোনো রকম অটোইমিউন ডিজিজ নিয়ে কোথাও কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই, শুধু সচেতনতাটা দরকার। অবহেলা করবেন না, নিজে নিজে ডায়াগনোসিস করার চেষ্টা করবেন। ওই যে বললাম আমাদের একটা টেন্ডেন্সি আছে, ধরো আমার যা কিছু সিমটম হচ্ছে আমি একটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। যার কোমরে ব্যথা হচ্ছে সে বলছে আমি তো ডেস্ক জব করি, আমি তো বাইক চালাই। যার চোখ লাল হচ্ছে সে বলছে না আমার তো অ্যালার্জি আছে। এই ধরনের সেলফ এক্সপ্লেনেশন না করে মানে একবার অন্তত কাউকে দেখান, আপনার যে অর্গানের সমস্যা হচ্ছে, নট নেসেসারি সবসময় রিউমাটোলজিকে দেখাতে হবে, কারণ প্রত্যেকটা অর্গানের যে অর্গানের সিমটম হচ্ছে, কিন্তু যেটা করবেন যখন দেখাবেন বাকি অর্গানের কোনো সিমটম থাকলে সেটাও ডাক্তারবাবুকে বলবেন। চোখের ডাক্তারবাবুকে গিয়ে কোমরের ব্যথাটা বলবো না, বা কোমরের ব্যথা যখন দেখাতে যাচ্ছি তাকে চোখটা বলবো না বা স্কিন র্যাশটা আছে বলবো না, এইটা করবেন না। সিমটমগুলোকে বলুন সবকটা, এবং সেটা জেনে নিন সেটা কোনো অটোইমিউন কারণে হতে পারে। এই কথাটা বললেই আপনার ডাক্তারবাবু যদি সেই মুহূর্তে নাও ভেবে থাকেন, তিনি আরেকবার ক্রস চেক করে নেবেন যে আপনার এই সিমটমগুলো কোনোভাবে কোনো অটোইমিউন ডিজিজের সাথে ট্রিগারটা করাতে হবে, যে এই জন্যই জানাটা প্রয়োজন যে অটোইমিউন ডিসঅর্ডার বলে একটা জিনিস এক্সিস্ট করে, এবং সেটা আমার শরীরের ভিতরেই ভিতরের শত্রু। শুধুমাত্র সচেতন হলেই, তুমি যদি একটু সজাগ থাকো তাহলে বাড়িতে চুরি হবে না, সজাগ না থাকলেই চুরি হবে, ডাকাতি হবে। অনেক ধন্যবাদ ডাক্তার। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।